তো বন্ধুরা, এটা হচ্ছে আমার গিটারের ফার্স্ট লেসন। তো আমরা জানি যে ইংলিশ ভাষায় বহু গিটারের লেসন আছে, এটা আমরা সবাই জানি, বাংলাতেও আছে। তো আমিও চেষ্টা করছি বাংলাতে দেওয়ার জন্য। আশা করি যারা বিগিনার মানে শুরু করছে নতুন, তাদের জন্য খুব উপকারে আসবে এটা। আর ভুল ত্রুটি তো অবশ্যই হবে আমার, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো আমি বেসিক্যালি গ্রামার দিয়ে শুরু করব, কারণ গ্রামারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা কি বাজাচ্ছি না বাজাচ্ছি এটা যদি আমরা না বুঝি যে, তাহলে কিন্তু আসলে মানে গিটারে তেমন ইমপ্রুভ করা যায় না। তো এটাই হচ্ছে বিষয়। তো যারা গিটার শুরু করব, প্রাথমিক কিছু বিষয় আছে সেটা মানে জানতেই হবে, মানে কি কি জিনিস লাগবে। তো আমরা আসলে জানি যে একটা গিটার হলেই হবে, আসলে কিন্তু তা না বিষয়টা। মানে প্রথমে আমরা শুরু করব, একদম নিখুঁতভাবে শুরু করতে চাই। তো এটা করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে যে গিটার বাজানোর জন্য যে পিক আমরা ইউজ করি, পিক এটার নাম। তো এটা বিভিন্ন ধরনের আছে, ছোট আছে বড় আছে। যেমন দেখাই আমি, এই যে ছোট, এই যে বড়। তো বেসিক্যালি আমরা ছোটটা দিয়ে শুরু করব, কারণ এটা কিছু অ্যাডভান্টেজ আছে ছোট দ্বারা শুরু করার জন্য। তো এটার নাম হচ্ছে জ্যাজ থ্রি পিক। দোকানে গিয়ে বললে হবে যে জ্যাজ থ্রি অরিজিনালটা 100 টাকা দাম নিবে, আর এটার ডুপ্লিকেট আছে, ওটা 20 টাকা দাম নিতে পারে, ওটা ভালো না। তো এটা হচ্ছে ডানলপের, ইউএসএ ডানলপের। তো এটা সবাই কালেক্ট করার চেষ্টা করবেন। আর ঢাকাতে সব দোকানেই যে এটা পাওয়া যায় তা না। বসুন্ধরা সিটির ওয়ার্ল্ড মিউজিক বা গিটার সেন্টার, আর সম্ভবত মেলোডিতেও পাওয়া যেতে পারে। তো এটা খুবই মাস্ট ইম্পর্টেন্ট। এটা মানে বিভিন্নভাবে কাজে লাগে। যেমন গিটার স্ক্রিমিং করার জন্য কাজে লাগবে, যেটা বড় বড় পিক দিয়ে হতে চায় না সাধারণত। আর বড়টা দিয়ে অনেক ঝামেলা আছে। যেমন আমরা যখন গিটার বাজাই, স্পিড পিকিং করার জন্য এই ছোটটা খুব জরুরিভাবে দরকার পড়ে, যেটা বড়টা দিয়ে করলে ঝামেলা সৃষ্টি হয় আর কি। তো এটা কালেক্ট অবশ্যই করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে গিটার নির্বাচন। তো এটা আমরা অনেকেই ভুল করি গিটার কেনার সময়। সেটা হচ্ছে আমরা মানে দ্বিধায় পড়ে যাই যে কি গিটার কিনবো বা কত টাকার মধ্যে কিনলে ভালো হয় এটা। তো প্রাথমিকভাবে আমি বলি যে বাংলা গিটার কেনা যাবে না। বাংলাদেশি মেড যেটা, এটা কেনা যাবে না। তার কতগুলা যৌক্তিক কারণ আছে। যেমন বাংলা গিটারগুলা কয়েকদিন পরেই মানে নষ্ট হয়ে যায়, এটা এক নাম্বার। আর ভালো সাউন্ড আউটপুট হয় না এটা। আর প্রত্যেক ভালো গিটারের এই যে এটার ভিতর একটা রড থাকে, স্টিলের একটা রড থাকে, যেটা এই সিজন চেঞ্জের জন্য যে বেঁকে যায়, বা এই যে তারটা যে টান টান হয়ে আছে, এই টান টান হয়ে থাকাতে সবসময় একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে এর মধ্যে। তো ভালো গিটারগুলোর মধ্যে ট্রাস্ট রড থাকে একটা এর ভিতরে। তো বাংলা গিটারগুলোতে এই জিনিসটা থাকে না, যার কারণে 1-2 মাস পরে সেটা নষ্ট হয়ে যায়, আরো বিভিন্ন প্রবলেমে পড়তে হয়। তো আমি রেকমেন্ড করব যে প্রথম আপনারা সিগনেচার নামের একটা গিটার আছে ইন্ডিয়ান, বা গিবসন, এগুলা প্রায় সেম দাম, 4.5-এর মধ্যেই পাওয়া যায় অরিজিনালটা। এটাও আবার ডুপ্লিকেট আছে। অরিজিনালটা হচ্ছে 4,500। তো চেষ্টা করবেন মিনিমাম, যদি মানে টাকার প্রবলেম হয় তাহলে এটা নিবেন। আর যদি বাজেট আরেকটু বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনারা চাইনিজ কিছু গিটার আছে, যেমন এএক্সি আছে, টিজিএম, এগুলা নিতে পারেন। এগুলা
5.5, 6 এর মধ্যেই পাওয়া যাবে। আর বাজেট যদি আরো ভালো থাকে সেক্ষেত্রে আপনারা ইয়ামাহা F310 একটা আছে, সম্ভবত ওটার দাম 14,000 বা 15,000, ওটা নিতে পারেন। অবশ্যই অরিজিনাল শোরুম থেকে নেবেন, যেমন যমুনা ফিউচার পার্কের লেভেল 6-এ সম্ভবত আছে এসিআই মোটরস, ওখানে পাবেন অরিজিনালটা, ওখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এই হচ্ছে বিষয়, গেল পিকের বিষয়। আর গিটার কেনার সময় অবশ্যই আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে গিটার এই ফ্রেটবোর্ড থেকে অনেক সময় গিটারের যে স্ট্রিং বা তারগুলো আছে অনেক উঁচা থাকে, এটা যাতে না থাকে এই বিষয়টা খেয়াল করবেন। আমি দেখাচ্ছি আমার গিটারের অবস্থাটা। এই যে এরকম উঁচা থাকবে, এর বেশি যাতে উঁচা না হয়, মানে ধরলে স্মুথ অনুভূতি দিবে এরকম, এর চেয়ে বেশি যাতে না হয় এটা খেয়াল করে দেখবেন। তো এই হচ্ছে বিষয়। আর গিটারের স্ট্রিং এর ব্যাপারে আসি। স্ট্রিং হচ্ছে এই প্রথম যে তারটা, এটা মাপ আছে 9 মাপের আছে, 10, 11, 12, 13, মানে এগুলা কত চিকন বা মোটা। 9 নাম্বারটা সবচেয়ে বেশি চিকন, 10 নাম্বারটা তার চেয়ে একটু মোটা, 11টা তার চেয়ে আর একটু। তো এটা আমরা প্রাথমিকভাবে 9 দিয়ে বা 10 দিয়ে শুরু করতে পারি। এর চেয়ে বেশি গেজের যদি আমরা নেই তাহলে বিভিন্ন মানে গিটার বাজানোটা একটু হার্ড হয়। তো আমরা আগে শিখে নিব, তারপরে ওটা আমরা আপগ্রেড করার চেষ্টা করব আর কি, এই হচ্ছে বিষয়। এখন সরাসরি আমরা গিটারের গ্রামারে চলে আসি। আসলে এই গ্রামারটা শুধু গিটারের জন্যই না, যারা কিবোর্ড প্লে করবেন একই, মানে গ্রামারটা একই। তো এটা আমরা একটু দেখি। গিটারের গ্রামার হচ্ছে, আমরা সবাই জানি যে মিউজিক্যাল নোট বা স্বর হচ্ছে 12টি। তো এই 12টি আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে 12টি একদম মুখস্থ থাকতে হবে, একদম মেমোরাইজ করে ফেলতে হবে, মানে কোনো ছাড় নাই এতে। এটাই হচ্ছে গিটার শেখার মূল। তো 12টির 1 নাম্বারটা হচ্ছে যেখানে লেখা আছে এ, 2 নাম্বার নোট হচ্ছে এ শার্প, তারপর হচ্ছে বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প। তো এখন প্রশ্ন আসতে পারে যে, বা অনেকেরই হয়তো আসে প্রশ্ন যে মিউজিক্যাল নোট 12টা কেন? সেটা তো 10টাও হতে পারতো বা 14টা 15টা হতে পারতো, তো 12টাই কেন? আসলে এক সময় হয়তো বা কম ছিল বা বেশি ছিল, বাট এখন স্ট্যান্ডার্ড হচ্ছে 12টা। মানে এখন না, শুধু বিগত 100, 200, 500 বছর যাবতীয় এটা চলে আসছে, এবং ভবিষ্যতেও হয়তো বা এই মিউজিক্যাল নোট 12টাই থাকবে। তো এটা আমাদের মেনে নিতেই হবে যে মিউজিক্যাল নোট 12টা। আর পৃথিবীতে যত গান হচ্ছে বা ভবিষ্যতে হবে, মানে বলা চলে যে এই 12টা মিউজিক্যাল নোট দিয়েই গান তৈরি হবে। তো এটা আমাদের মুখস্থ করতেই হবে। তো আবার বলছি, 1 নাম্বার নোটের নাম হচ্ছে এ, তারপরে হচ্ছে এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প। তো এটা মুখস্থ করে ফেলতে হবে। তো আরেকটা প্রশ্ন অনেকেরই থেকে যায় যে মিউজিক্যাল নোট এ, এ শার্প, বি এমন কেন? এটা তো এমন হতে পারতো যে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এটা হতে পারতো, কিন্তু এরকম কেন? তো এটারও আসলে একটা যৌক্তিক কারণ আছে, এটা আমি এই মুহূর্তে বলবো না, কারণ এই মুহূর্তে বললে অনেক ঝামেলার সৃষ্টি হবে, মানে প্রাথমিক অবস্থায় আমরা বর্তমানে। তো এটা আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব কয়েকদিন বা কয়েক মাসের মধ্যেই। তো এই হচ্ছে বিষয়। আর মিউজিক্যাল নোট কেনই 12টা, কম বেশি হলে কি হতো, তো এই বিষয় নিয়েও আমি আরেকটা ভিডিও করব, এটা আমি পরে আপলোড করব। তো আপাতত আমরা এইভাবেই শিখি,
এখানে আরেকটা বিষয় আছে যে এই যে সব নোটেরই শার্প চিহ্ন আছে, যেমন এ এ শার্প, কিন্তু বি এর নাই, বি বি শার্প নাই, সি সি শার্প আছে, ডি ডি শার্প আছে, আবার ই সরাসরি এফ এ চলে গেছে, ই এর কিন্তু আবার শার্প নাই, মানে দুইটা জিনিসের শার্প নাই। এটা কেন, এরকম কেন? এটারও একটা কারণ হয়তো আছে, আমি নিজে চিন্তা করছি আসলে, জানি না কতটুকু সঠিক, এটাও আমি ওই ভিডিওতেই ইনক্লুড করে দিব। তো আমাদের মোটামুটি এখন বর্তমানে হচ্ছে এই 12টা নোট মুখস্থ থাকতে হবে, এবং এই 12টা নোট হচ্ছে আসলে ঘড়ির মতো, মানে দেয়াল ঘড়ির মতো। যেমন আমি দেয়াল ঘড়িটা দেখাই, দেয়াল ঘড়ি হচ্ছে যদি এরকম থাকে, তো 1 নাম্বার নোট এটা, 2 নাম্বার নোট এটা, 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে একটা বিষয় খেয়াল করেন যে এই যে 1 নাম্বার নোট আছে, আমি যদি 12 নাম্বার নোটে যেতে চাই সেক্ষেত্রে কি করা যেতে পারে? এইভাবে ঘুরে ঘুরে 12টা কাউন্ট পরে আমার এই 12তে আমি চলে আসতে পারি, অথবা এখান থেকে রিভার্স করে বা উল্টা পথে কিন্তু আমি এই 12তে যাইতে পারি। এই বিষয়টা একটু খেয়াল করেন। বা যদি আমি 1 থেকে 11তে যেতে চাই তাহলে কি করতে হবে? ইন থেকে এই জায়গা থেকে 11 পর্যন্ত আমি যেতে পারি, অথবা এই জায়গা থেকে দুইটা রিভার্স করেই কিন্তু আমি 11তে যেতে পারি, বা সব ক্ষেত্রেই তাই। এই বিষয়টা একটু আমরা খেয়াল করব, কারণ মিউজিক্যাল নোটটা আসলে এইভাবে মানে মুভ করে, রাউন্ড করে। এই যে আমি এখানে দেখেন একটু বিষয়টা, এটা যদি ঘড়ির মতো হয়, এই এ হচ্ছে 1 নাম্বার নোট, বি হচ্ছে সরি, এ শার্প হচ্ছে 2 নাম্বার নোট, বি হচ্ছে 3 নাম্বার। তো এইভাবে যদি আমি 12টা নোট লিখি, তাহলে দেখেন আমি যদি এ থেকে জি শার্পে যেতে চাই, মানে সর্বশেষ নোটে যেতে চাই, আমি কিন্তু এইভাবেও যেতে পারি জি শার্প, অথবা কিন্তু রিভার্স করে এ থেকে এই জায়গাতেও যেতে পারি। তো এই বিষয়টা আসলে আমরা একটু মানে যখন অবসর সময় থাকবে, গিটার বাজাবো না, সবসময় এই জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করব নিজে নিজে। এটা কিন্তু আসলে মানে গিটার শেখার মূল মন্ত্র বলা চলে। আমরা সবসময় খেয়াল করব যে এ থেকে আসলে সি কত দূরে। এ থেকে সি হচ্ছে 1 2 3 নাম্বার পজিশন হচ্ছে সি। এইভাবে খেয়াল করবো। আবার যদি এইভাবে খেয়াল করি যে রিভার্স করলে সি কত দূর থেকে আসে, 1 2 3 4 5 6 7 8 9, রিভার্সের 9 নাম্বার পজিশনে আবার সি। তো এই জিনিসটা একটু আমরা মানে করব, খেয়াল করব আর কি। আবার এটা খেয়াল করব যে এ থেকে কত দূরে, এটা মোটামুটি মাঝামাঝি বলা চলে, কারণ এইভাবে গেলেও যতটুকু দূরে, মোটামুটি এইভাবে গেলেও সেম দূরে। এই জিনিসটা একটু আসলে আমরা মাথায় নেওয়ার চেষ্টা করব, এটা খুব জরুরি দরকার। কারণ এ থেকে এইভাবে ঘুরে পরবর্তী যে এ আসবে ওটা হচ্ছে পরবর্তী এ। তো এখানে অক্টেভের একটা বিষয় আছে, আমি যখন স্কেলে যাব, স্কেল নিয়ে যখন আলোচনা করব জিনিসটা ক্লিয়ার করব আমি। তো এটা আপনারা এইভাবেই আমার মনে হয় মাথায় নিলে জিনিসটা বেশি তাড়াতাড়ি আয়ত্তে আসবে। তো যেটা বলছিলাম যে মিউজিক্যাল নোট হচ্ছে 12টা। তো এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে: এ এ শার্প, বি সি সি শার্প, ডি ডি শার্প, ই এফ এফ শার্প, জি জি শার্প। তো এটা যদি আমি কোনো ইনস্ট্রুমেন্টে বাজাই, এ শার্প বি ক্রমান্বয়ে যদি বাজিয়ে যায়, এটাও আসলে মূলত একটা স্কেল, যাকে আমরা ক্রোমাটিক স্কেল বলি। তো এটা, এই স্কেলটাও আসলে ইউজ হয় না যে তা না, বিভিন্ন কার্টুন বা কমেডি টাইপ যে ভিডিওগুলো ওগুলাতে হয়, বা কিছু কিছু জটিল সুর তৈরিতে ইউজ হয়, যেমন হরর টাইপ বা সাইকোলজিক্যাল কিছু সিকোয়েন্সে এগুলো ইউজ হয়। বাট এগুলো আসলে মূলত গানে ওইভাবে বাজানো হয় না, কারণ এটা যদি আমি ক্রমান্বয়ে বাজিয়ে যাই তাহলে আসলে শ্রুতিমধুর হয় না সুরটা। যার কারণে আমরা কি করি, এই 12টা নোট থেকে আমরা আমাদের কিছু কিছু কয়েকটা স্বর বাদ দিতে হয়, কয়েকটা নোট বাদ দিতে হয়, বাদ দিয়ে আমাদের স্কেল তৈরি করতে হয়, যাকে আমরা মেজর স্কেল বলি।
তো আমাদের মূলত মেজর স্কেল দিয়েই স্টার্ট করতে হয়, কারণ মেজর স্কেলটা আসলে মূলত খুব শ্রুতিমধুর এবং এটাকে বলা চলে যে সর্বজন গ্রাহ্য। এটা মানে খুবই মধুর একটা সুর তৈরি হয় মেজর স্কেলের মাধ্যমে, একটা আনন্দ আনন্দ ভাব, একটা হ্যাপিনেস। এই জন্য এটা খুবই পপুলার সারা পৃথিবীতে। তো এই হচ্ছে বিষয়। আমাদের কয়টা, এই 12টা যে নোট আছে, মিউজিক্যাল নোট, এই জায়গা থেকে আমাদের মূলত 5টা স্বর বাদ দিতে হবে। তাহলে কয়টা স্বর পাবো? 12টা থেকে 5টা বাদ দিলে 7টা। মৌলিক 7টা স্বর আমাদের নিতে হবে। এটাই হচ্ছে মেজর স্কেলের মন্ত্র। মূল মন্ত্র হচ্ছে, আমি আবার বলছি, 12টা যে মিউজিক্যাল নোট আছে এই জায়গা থেকে আমরা 5টা বাদ দিব, থাকবে 7টা। তো বাদ দেওয়ার যে নিয়মটা, এটা হচ্ছে তার সূত্র, মেজরের সূত্র। একটু দেখেন, এটাকে আমরা বলছি ডব্লিউ, হচ্ছে হোল নোট, হোল নোট, হাফ নোট, হোল নোট, হোল নোট, হোল নোট, হাফ নোট। এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। আবার বলছি, হোল নোট, হোল নোট বা হোল টোনও বলে অনেকে, হোল টোন, হোল টোন, হাফ টোন, এই দ্বারা বোঝাচ্ছে হাফ টোন। তারপর আবার 3টা হোল টোন, হোল টোন, হাফ টোন, এটা মুখস্থ করে ফেলতে হবে। আবার রিভার্সে মুখস্থ করতে হবে, কি? হাফ টোন, হোল টোন, হোল টোন, হোল টোন, হাফ টোন, হোল টোন, হোল টোন। তো এই সূত্রের মাধ্যমে আমরা এই যে ক্রোমাটিক স্কেল যে আছে, এই ক্রোমাটিক স্কেল থেকে এই সূত্রের মাধ্যমে 5টা স্বর বাদ দিব, দিয়ে মেজর স্কেল তৈরি করব। এখন প্রশ্ন আসতে পারে যে মেজর স্কেল ছাড়া কি আর কোনো স্কেল নাই? বা হ্যাঁ, পৃথিবীতে অনেক স্কেল এরকম আছে, যেমন ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি এরকম স্কেল আছে, হাজার হাজার স্কেল আছে এরকম। কিন্তু আসলে আমরা, এখন প্রশ্ন আসে যে এরকম স্কেল আমরা কয়টা শিখবো? আপাতত মোটামুটি বলা চলে যে 2টা আপাতত শিখবো। তারপরে আরো কিছু হারমোনিক স্কেল আছে, ওই আমরা মানে ওই জায়গা থেকে ওটা বের করতে পারবো। আপাতত বলা চলে যে 2টা শিখলেই মোটামুটি আমরা স্টার্ট করতে পারবো গিটারটা। তারপর আমরা আরো কিছু স্কেল শিখবো। তা আপাতত মেজরটা এটা খুব মানে মাস্ট, এটা লাগবেই। হোল টোন, হোল টোন, হাফ টোন, হোল টোন, হোল টোন, হোল টোন, হাফ টোন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই যে সূত্রটা হোল টোন, হোল টোন, হাফ টোন, তারপর আবার 3টা হোল টোন নিতে হবে, আবার একটা হাফ টোন, এই সূত্রটা আসলে কে আবিষ্কার করলো? এটা একটা প্রশ্ন থাকতে পারে। বা এটাই কেন মেজর? অন্য কিছু হতে পারতো, যেমন হোল টোন, হোল টোন, হোল টোন, হাফ টোন, হাফ টোন, হাফ টোন, হোল টোন হতে পারতো। এটাকেই কেন মেজর? কারণ হচ্ছে আসলে এই যে সঙ্গীত, এটা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বছরের চর্চিত একটা বিষয়। তো এটা হয়তো বা আগে এরকম ওরকম সুর ছিল, তো হিসাব করে দেখা গেছে বা মানুষ মেনে নিয়েছে যে এই সূত্রের মাধ্যমে যে আমরা যে এই ক্রোমাটিক স্কেল থেকে যে ইটা পাবো, মানে যে স্কেলটা পাবো, এটা শুনতে খুব ভালো লাগে কানে, মানে আমাদের শ্রুতি মধুর বলা চলে এই এই সূত্রের মাধ্যমে যেটা আমরা পাবো যে স্কেলটা। তো এই কারণেই মূলত এর নাম মেজর। মানে মেজর মানে আমরা কি বুঝি? বড় বা মর্যাদাপূর্ণ, এরকম বুঝি। তো এরকম হাজার হাজার স্কেল থাকলেও এই মেজরটাকেই আমরা মানে সর্বপ্রথম হিসাবে মানি, মানে বড় হিসেবে মানি আর কি। আর এটা হচ্ছে হোল টোন, হোল টোন, হাফ টোন, হোল টোন, হোল টোন, হোল টোন, হাফ টোন। এই সূত্রের মাধ্যমে আমরা যেটা পাবো এই ক্রোমাটিক স্কেল থেকে, এটা শ্রুতি মধুর, শুনতে খুব ভালো লাগে। এই জন্যেই মূলত আমরা এটাকেই, এই সূত্রকেই মেনে নিয়েছি মেজর হিসাবে। তো আপাতত আমি আসলে এইটুকুই জানি বা নিজে বুঝি, হয়তো আমার মধ্যে ভুল থাকতে পারে, যাই হোক, এটা আলাদা বিষয়। তো এই সূত্রের মাধ্যমে আমরা এই ক্রোমাটিক স্কেল থেকে 5টা স্বর বাদ দিই, দেখি কি হয়। এখন কথা হচ্ছে কোন জায়গা থেকে বাদ দিব, মানে স্টার্ট করব, এ থেকে স্টার্ট করব নাকি এ শার্প থেকে, না বি থেকে, না সি থেকে? আসলে যে কোনো জায়গা থেকে স্টার্ট করা যায়। আমি শুরু করেছি সি থেকে। সি হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। তো এই সূত্রের মাধ্যমে, মেজর সূত্রের মাধ্যমে আমি এই যেটা পেয়েছি আর কি, যেমন সি হচ্ছে আমার স্টার্টিং,
এই যে এখানে আমি ছোট করে একটা এস লিখেছি, মানে আমার স্টার্ট আমার করতে হবে আগে। এই যে সি হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, তারপরে নিতে হবে হোল টোন। হোল টোন মানে হচ্ছে এই সি থেকে একটা বাদ দিয়ে পরের জায়গায় যেতে হবে, এটাই হচ্ছে হোল টোনের নিয়ম। বা যেখানে আমরা ডব্লিউ দেখব, একটা বাদ দিয়ে পরেরটাতে যাব। আচ্ছা, গেলাম সি থেকে ডিতে চলে আসলাম, আবার নিতে বলছে কি আরেকটা হোল টোন নিতে বলছে, তাহলে ডিতে ছিলাম, ডি এর পর একটা বাদ দিয়ে পরেরটা নিব ই, এই যে লিখছি। আচ্ছা, এই দুইটা শর্ত আমার পূরণ। তারপর হচ্ছে এই এইচ, এইচ মানে হচ্ছে হাফ টোন, মানে ই থেকে আমরা আর বাদ দিব না, তার পরেরটাই নিতে হবে, এটাই হচ্ছে হাফ টোনের নিয়ম। তাহলে এফ লিখলাম। তারপরে নিতে বলছে হোল টোন, তাহলে এফ থেকে হোল টোন হচ্ছে এটা বাদ দিয়ে জি নিতে হবে, জি নিলাম। তারপরে আবার হোল টোন, জি থেকে জি সার বাদ দিয়ে আবার এ নিতে হবে, কারণ আমি বলছি যে এই ক্রোমাটিক স্কেলটা আসলে মুভেবল আর কি, মানে রাউন্ডেবল, রাউন্ড করে, যেমন এই যে এটার মতো এইভাবে ঘুরে ঘুরে এই জি শার্পে গিয়ে আবার এটা এটা ঘুরতেই থাকবে, এরকম হতেই থাকবে, বিষয়টা এরকম। তো যে জায়গায় ছিলাম, হোলটোন হচ্ছে জি থেকে জি শার্প বাদ দিয়ে এ নিতে হবে, নিলাম এ। তারপর আবার আরেকটা হোলটোন পেয়েছি, সূত্র বলতেছে নেওয়ার জন্য, তাহলে এ থেকে এ শার্প বাদ দিয়ে বি নিতে হবে, এই যে বি নিছি। তারপরে হাফটোন, মানে বি এর পরে সি, এই সি। তো মূলত এটাই হচ্ছে মেজর স্কেলের সূত্রের মাধ্যমে পেলাম। আমি কি পেলাম? সি ডি ই এফ জি এ বি সি, এটাই হচ্ছে মূলত আমার সা রে গা মা পা ধা নি সা। তো এখন প্রশ্ন আসতে পারে যে সা রে গা মা পা ধা নি সার মানে এটা কি, জিনিসটা কি এটা, মানে এটা কেন দরকার? আমি তো এইভাবেই শিখতে পারি, সি ডি ই এফ জি এ বি সি, আবার রিভার্স করলে সি বি এ জি এফ ই ডি সি, তাহলে সা রে গা মার আসলে দরকার কি? তো আসলে আমরা যে কোনো জিনিস যখন শিখি, একটা পদ্ধতি কিন্তু আসলে অবলম্বন করে শিখি, যে কোনো কিছু যখন শিখি। তো এটা হচ্ছে সঙ্গীত শেখার পদ্ধতি, মানে সারেগামা পাধানিসা, এটা আসলে মেমোরাইজ করাটা খুব সহজ, মানে সুরের দূরত্ব বোঝার জন্য সহজ, বা একটা স্কেল বাজানোর জন্য সহজ। আমি যদি এইভাবে বাজাতাম সি, বা বলতাম সি ডি এফ জি এ বি সি, সি বি এ জি এফ ই ডি সি, এটা বলার থেকে দেখেন সারেগামা পাধানিসা সানি ধাপা মাগারেসা, এটা বলা কিন্তু অনেক সহজ, বা মেমোরাইজ করাটাও সহজ। তো এটা যখন আমরা আরেকটু সামনে আগাবো, বিষয়টা আরেকটু বুঝতে পারবো। তো মূলত এটা হচ্ছে সা রে গা মা পা ধা নি সা। তো এটাই হচ্ছে আমার মেজর স্কেল। তো এই মেজর সূত্রের মাধ্যমে আমরা যে কোনো জায়গা থেকে এই মেজর স্কেল 12টা মেজর স্কেল বানিয়ে নিতে পারি এই ক্রোমাটিক স্কেলের মাধ্যমে। যদি এ থেকে স্টার্ট করতাম তাহলে ওটা এ মেজর স্কেল হতো, যদি 2 নাম্বার থেকে শুরু করতাম তাহলে এ শার্প মেজর স্কেল, 3 নাম্বার থেকে শুরু করলে বি মেজর স্কেল, 4 নাম্বার থেকে সি মেজর, 5 নাম্বার থেকে শুরু করলে সি শার্প মেজর স্কেল। তো এইভাবে 12টা মেজর স্কেল কিন্তু আমরা পেয়ে যাব, এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো, নিজেরাই করতে পারবো। এই হচ্ছে মেজর স্কেল। এখন আসি মাইনর স্কেল। মাইনর স্কেল জিনিসটা কি? তো মাইনর স্কেলটা আসলে মূলত মেজর স্কেল থেকেই আসছে। দেখেন, মেজর স্কেলের সূত্রটা কি বলতেছে? হোল টোন, হোল টোন, হাফ টোন, হোল টোন, হোল টোন, হোল টোন, হাফ টোন। এটা যদি আমরা নাম্বার দেই, এটা হচ্ছে 1 নাম্বার সূত্রের 1 নাম্বার পজিশন, 2, 3, 4, 5, 6। এই 6 নাম্বার পজিশন থেকেই মূলত মাইনরটা শুরু হয়। দেখেন, এই ডব্লিউ যদি এই জায়গাতে আসে, এই এইচ যদি এই জায়গাতে আসে, এই ডব্লিউ আসলো এই জায়গাতে, এই ডব্লিউ আসলো এই জায়গাতে, এই এইচ আসলো এই জায়গাতে, তারপর কি এই ডব্লিউ আসলো এই জায়গাতে, এই ডব্লিউ আসলো এই জায়গাতে। মূলত কিন্তু এই মাইনর সূত্রটা এই মেজরের সূত্র থেকেই নেওয়া, জাস্ট পজিশনটা চেঞ্জ, মানে নাম্বারটা চেঞ্জ। এই ডব্লিউটা এই সূত্রে 6 নাম্বার পজিশনে ছিল,
এটা এখন এই জায়গাতে 1 নম্বর পজিশনে চলে আসছে, এটা 7 নম্বর পজিশনে ছিল, এটা 2 নম্বর পজিশনে চলে আসছে মাইনর স্কেলের ক্ষেত্রে। তো বলা চলে যে মেজরের ভিতরেই কিন্তু মূলত মাইনরটা থাকে, যার কারণেই কিন্তু প্রত্যেকটা মেজরের একটা রিলেটিভ মাইনর স্কেল থাকে। এটা আমরা পরে আলোচনা করব আর একটু। এই হচ্ছে বিষয়। তো যদি এই ডব্লিউ 6 নম্বর ডব্লিউ যদি এই 1 নম্বরে চলে আসে, তাহলে সূত্রে আসি আমরা, মেজর স্কেলে আসি, 1 2 3 4 5 6, তাহলে কিন্তু এই সি সমান এ মাইনর বলা চলে, মাইনর স্কেল বলা চলে, মানে সি মেজর স্কেল সমান এ মাইনর স্কেল, এটা বলা চলে, কারণ সূত্র তো তাই বলছে আমাকে, সূত্র ওইভাবেই নেওয়া আমার। তাহলে সি মেজর স্কেলে যা যা নোট, এ মাইনর স্কেলে কিন্তু সেম নোটগুলাই থাকবে, শুধু আমার কাউন্ট করতে হবে। এটা আমার এখন সা 1 নাম্বার, এটা আমার সা, এটা হচ্ছে রে, তারপরে সি হচ্ছে আমার গা, তারপরে ডি হচ্ছে মা, পা ধা নি সা। আমি এখন লিখি বিষয়টা, লিখলে কি হবে, সা রে গা মা পা ধা নি সা। এই জায়গাটা, এই এ এখানে আসছে, এই বি এখানে, এই সি এখানে, এই ডি কিন্তু এই জায়গাতে আসছে, এই ই এই জায়গাতে আসছে। তো বলা চলে যে মেজর থেকেই মাইনরটা আসছে, কাজে মাইনরটা আমাদের আলাদাভাবে আর শিখতে হয় না। 12টা মেজর স্কেল যদি আমাদের জানা থাকে, 12টা মাইনর স্কেল কিন্তু আমাদের হয়ে যায়। তো টোটাল আমাদের মোটামুটি বিগিনার হিসেবে এই 24টা স্কেল আমাদের শিখতেই হবে, মানে 12টা মেজর স্কেল, 12টা মাইনর স্কেল। তাহলে কি হলো বিষয়টা, সি মেজর সমান যদি এ মাইনর হয়, তাহলে কি হবে, সি শার্প মেজর সমান, এটাও একটা বাড়াই দিতে হবে, কারণ এই জায়গাতে একটা বাড়িয়ে দিছি। তাহলে এর পরে কি, এ শার্প মাইনর, এই হচ্ছে বিষয়। তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো এই হচ্ছে বিষয়। আমরা এখন মোটামুটি গিটারে চলে আসি। তো আমরা কর্ডে পড়ে যাব, কর্ডটা আগেই যদি মাথায় নিই তাহলে ভুল হবে আমাদের। তো আমরা আগে গিটার সম্পর্কে একটু বুঝি। গিটারে আসলে 6টা স্ট্রিং কিন্তু আছে। এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রিং আমার, মানে সবচেয়ে চিকন যেটা, এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রিং, তারপর এটা হচ্ছে 2 নাম্বার, এইভাবে 3 4 5 6, এটা সবচেয়ে মোটা, এটা সবচেয়ে চিকন। তো এটাকে আমাদের প্রথমে সুরে বেঁধে নিতে হবে, যাকে আমরা টিউনিং বলি। তো টিউনিং কিভাবে করতে হবে, এই যে প্রথম আর শেষের যে স্ট্রিং দুইটা আছে, এটা এই দুইটাকে আমাদের ইতে বাঁধতে হবে, ই নাম। তো ইতে বাঁধতে হলে আমাদের টিউনারের সাহায্য নিতে হবে। এখন অ্যান্ড্রয়েড ফোনে প্রচুর অ্যাপস আছে যেখান থেকে আমরা ইতে বেঁধে নিতে পারি। তো এই দুইটাকে আমাদের ইতে বেঁধে নিতে হবে। তো এই দুইটা গেল, তারপরে এটা আর এটা, এই দুইটা হচ্ছে এ আর বি, অর্থাৎ এ বি। দেখেন মেমোরাইজ করাটা কিন্তু খুবই সহজ। এই দুইটা হচ্ছে ই, ফার্স্ট এবং লাস্ট, তারপরে এ বি, মানে আমরা তো ABCD পড়েছি, এটা হচ্ছে এ বি। তাহলে আমাদের কিন্তু এই 4টা ক্লিয়ার, ই এ বি। এখন বাকি থাকলো এই দুইটা, এই দুইটার এই উপরেরটা হচ্ছে ডি, তার নিচেরটা হচ্ছে জি, মানে ডিজি। এইভাবে কিন্তু মেমোরাইজ করতে হবে আমাদের। গিটার শেখার জন্য আমরা আসলে মানে কল্পনার সাহায্য নিতে হবে। রাতে যখন ঘুমাতে যাব তখন আমাদের চিন্তা করতে হবে যে কি জানি ছিল, মানে প্রাথমিক অবস্থায় চোখ বন্ধ করে কল্পনা করতে হবে, এটা যদি গিটার হয়, এই দুইটা হচ্ছে ই, তারপরে হচ্ছে এ বি, তারপরে দুইটা যে বাকি থাকলো ডিজি, এইভাবে ক্লিয়ার করতে হবে। তারপরে নিজেকেই নিজে প্রশ্ন করতে হবে যে এটা কি জি, এটা কি এ, এটা কি বি, এই দুইটা কি ই। এইভাবে নিজে নিজে আসলে মুখস্থ করতে হবে। এটাই গিটার শেখার মূল মন্ত্র। এগুলো যদি ক্লিয়ারলি জানা থাকে এবং মানে
আমরা আসলে ধারণা করি যে আমি তো জানি এটা ই, এ বি, তারপরে ডিজি, এই যে একটা কনফিউশন, মানে বলতে গেলে আমতা আমতা করা, এই কনফিউশনটা থাকা যাবে না। মানে মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ডের মধ্যে বলতে হবে এটা কি ই, এটা কি এ, বি, ডি, জি, জি, ডি, ই, এইভাবে মানে মিলি সেকেন্ডের মধ্যে আমাদের মাথায় থাকতে হবে বিষয়টা। তো এটাই হচ্ছে মূল মন্ত্র। আর ওই 12টা যে স্বর, এটা বলতে পারা, যেমন মুখ দিয়ে বলা, এ শার্প বি, সি শার্প ডি, ডি শার্প ই। তারপরে মেমোরাইজ করতে হবে যে এর তো শার্প নাই, আমি জানি ইন্টারন্যাশনাল নিয়মে, তাহলে এফ, এর পরেই এফ শার্প জি, জি শার্প। আবার রিভার্সে আসতে হবে, জি শার্প জি, এফ শার্প এফ, তারপরে কি ই ছিল কিন্তু এর তো শার্প নাই, তাহলে এফ এর পরে আমার ই বলতে হবে, ই, ডি শার্প ডি, সি শার্প সি, আবার বি এর শার্প নাই তাহলে সি এর পরেই বি বলতে হবে, বি, এ শার্প এ, অর্থাৎ এইভাবে বলতে হবে, এ শার্প বি, সি শার্প ডি, ডি শার্প ই, এফ শার্প জি, জি শার্প। আবার রিভার্স, জি শার্প জি, এফ শার্প এফ, ই, ডি শার্প ডি, সি শার্প সি, বি, এ শার্প এ। এইভাবে মেমোরাইজ করতে হবে জিনিসটা, 12টা নোট। এখন আমরা একটা মজার জিনিস আমরা টিউন করে ফেললাম। কিভাবে? এই দুইটা হচ্ছে ইতে করে ফেললাম, এই দুইটা স্ট্রিং দেখা যাচ্ছে মনে হয়, এই দুইটা স্ট্রিং ইতে করে ফেললাম। আচ্ছা, তারপরে এ বি, এ বি, তারপরে ডি জি করে ফেললাম টিউন। এখন দেখেন এই যে 1 নাম্বার স্ট্রিংটা আমি স্ট্রোক করলাম, এটা কিন্তু ধরা আছে এই জায়গাতে, মানে অটোমেটিক্যালি এই জায়গা থেকে এই যে প্লাস্টিক এই পর্যন্ত কিন্তু অটোমেটিক ধরা আছে, ধরি আমার অ্যাসিস্ট্যান্ট এটা ধরে রাখছে। এখন আমি যদি স্ট্রিংটা স্ট্রোক করি তাহলে বাজলো, আমার কোনো কিছুই ধরতে হলো না। এটাকে আমরা ওপেন বাজানো বলতেছি, যে এটা ওপেনে বাজছে। এখন ক্লোজে বাজাই যদি, এখন আমার ধরতে হবে, কারণ অ্যাসিস্ট্যান্ট একটা জিনিস করে দিছে। এখন আমি বস, আমারও তো কিছু কাজ আছে। এটা হচ্ছে, আমি জানি যে এটা হচ্ছে ই, এটা ধরলেই এফ হয়ে যাবে। এটা যদি চেপে ধরি 2 আঙ্গুল দিয়ে, এফ হয়ে যাবে। কারণ কি এফ হওয়ার কারণটা কি? এটা ই, তারপর একটা এফ। ওই যে আমি বলছি যে ক্রোমাটিক স্কেল মুখস্থ করতে হবে। ক্রোমাটিক স্কেলে কি বলা ছিল? এ শার্প, বি, সি শার্প ডি, ডি শার্প ই। এই ই এর পরে হচ্ছে, ই এর কোনো শার্প নাই, এফ হবে। ই এর পরবর্তী নোটটাই হচ্ছে এফ, এই যে এটাই হচ্ছে ই এর পরবর্তী নোট এফ। আচ্ছা, তারপরে যদি আমি ধরি এই 2 পিতলের মাঝখানে যদি আমি ধরি, এটাকে আমরা ফ্রেট বলতেছি, এটা হচ্ছে ফার্স্ট ফ্রেট। এই দুইটা জায়গার মাঝামাঝি যে কোনো একটা জায়গায় ধরলেই একই বাজবে। যেমন এখানে ধরলেও যা বাজবে, এখানে ধরলেও তাই, এখানে ধরলেও তাই, একই। মানে মাঝখানে যে কোনো এক জায়গায় ধরলেই হয়, এটাকে আমরা ফ্রেট বলতেছি। এটা হচ্ছে 1 নাম্বার ফ্রেট, এটা হচ্ছে 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, 8, এইভাবে 20টাও থাকে, 22টাও থাকে ফ্রেট, যাই হোক। তো এটা ওপেনে বাজলে ই, এটা ধরলেই এফ হয়ে যাবে। তারপরে ধরলে কি হবে? এফ এর একটা শার্প আছে, তাহলে এফ শার্প ক্রোমাটিক স্কেল অনুযায়ী। তারপরে হচ্ছে জি শার্প, তারপরে জি শার্পের পরে আবার কিন্তু এ ফেরত চলে আসবে, কারণ জি শার্পের পরে আর কোনো নোট নাই আমরা জানি। তাহলে ওই প্রথম নোটটা আবার ফেরত চলে আসবে। জি শার্পের পরে এ শার্প, বি, সি শার্প ডি, ডি শার্প ই, এফ শার্প জি, জি শার্প, এভাবে চলতেই থাকবে, যেতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্রেট আছে। আচ্ছা, এই তার গেল। এখন এই তারের পরে উপরে 2 নাম্বার তারটার নাম কি বলছিলাম? এ বি। তাহলে এটা হচ্ছে বি তার। স্ট্রোক যদি করি, ওপেনে বি বাজলো, মানে আমার অ্যাসিস্ট্যান্ট ধরে রাখছে, আমার ধরা লাগে নাই, বি। তো বি এর, এখন যদি আমি এই ফ্রেটে এই 2 নাম্বার তারটা চেপে ধরি, তাহলে কি বাজলো? বি এর পরে হচ্ছে সি, ক্রোমাটিক স্কেল অনুযায়ী, কারণ বি এর শার্প নাই, তাহলে সি শার্প ডি, ডি শার্প ই, এফ শার্প জি, জি শার্প, এভাবে যেতেই থাকবে। এই প্রত্যেক তারের ক্ষেত্রে সেম জিনিসটাই ঘটবে।
আরেকটু দেখাই, এটা হচ্ছে জি তার। এই 3 নাম্বার তারের নাম কি, জি তার বলছিলাম। তো জি হলে এটা হচ্ছে জি শার্প, এ এ শার্প বি, এভাবে যেতেই থাকবে। তো এইভাবে আমাদের মূলত ফ্রেডবোর্ডটা মোটামুটি মুখস্থ করতে হবে, একদিনে মুখস্থ হবে না, মানে মিনিমাম বছর লাগবে বা আরো বেশি লাগবে। এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখেন একটা স্কেল বাজাই, মেজর স্কেল বাজাই। আমি বের করেছিলাম সূত্র অনুযায়ী সি মেজর স্কেল বের করেছিলাম। তো আমার প্রথমে সি মেজর স্কেল যদি গিটারে বাজাতে চাই, হ্যাঁ, প্রথম আমার সিটা খুঁজে বের করতে হবে আসলে সি জিনিসটা কোথায় আছে। যেমন এই তারে যদি সি আমরা খুঁজি, এই 5 নাম্বার তারে যদি সি খুঁজি, এই তারের নাম আমরা কি জানি, এ। তাহলে এটা যদি ধরি তাহলে কি হবে দেখা যাচ্ছে কিনা, এটা হচ্ছে এর পরের নোটটাই হচ্ছে এ শার্প, তারপরে বি, তারপরেই কিন্তু সি, এই যে সি। তাহলে এটাই হচ্ছে আমার সা, সি এর। তাহলে এটাই আমার স্ট্রোক করতে হবে, এই হচ্ছে আমার সি বা সা। তারপরে হচ্ছে আমার ডি, এই যে রে, আচ্ছা গেল। তারপরে গা, এই যে গা বা সি ডি ই। তারপরে এফ, তারপরেরটাই এফ, পা, ধা, নি, সা। এখন একটা জিনিস কনফিউশন, একটা সা রে, দেখেন একটা বাদ দিয়ে বাজালাম, এটা কিন্তু আমি বাজাই নাই। সি, এই যে ডি, কারণ কি আমার সূত্র বলছে এখানে এটা বাদ দেওয়ার জন্য। সূত্র কি বলছিল যে সি থেকে ডি যেতে হবে, অর্থাৎ হোল নোট নিতে হবে একটা বাদ দিয়ে, এই জন্যই বাদ দিয়েছি। তারপরে আরেকটা হোল নোট নিতে বলছিল সূত্র, অর্থাৎ সা রে গা মা, তারপর একটা হাফ নোট নিতে বলছিল সূত্র, এই জন্যই কিন্তু আমি আর কোনো কিছু বাদ দিইনি, তারপরেরটাই নিছি, অর্থাৎ সা রে গা মা, পা হোল নোট, ধা নি হোল নোট, হাফ নোট, সা। এই হচ্ছে বিষয়, সূত্র এইভাবে যেতে বলছে আমাকে। এখন দেখেন এটা হচ্ছে মেজর, আবার বাজাই। শুনতে কিন্তু একটু শ্রুতিমধুর লাগছে বেশ, কিন্তু যদি এটা আমি অন্যভাবে বাজাতাম, মানে অন্য সূত্র বা নিজে ক্রিয়েট করে, যদি এরকম হতো, ভালো লাগছে না। কারণ ভালো যদি না লাগে তাহলে এটা কোনো স্কেলের মধ্যেই পড়বে না, বা স্কেলটা পপুলার না, এরকম বলা চলে। হ্যাঁ, আমি বলতে পারি যে এটা স্কেল আমি বানিয়েছি, এটা কি স্কেল আমি বলতে পারি, বাট কতজন মানুষ এটাকে মেনে নেবে বা পৃথিবীর কতগুলা দেশ এটা মেনে নেবে, এটা একটা বিষয় আছে। শুধু স্কেল বানালেই হবে না, সেটা সর্বজন গ্রাহ্য হতে হবে, সেখানে সৌন্দর্য থাকতে হবে, শিল্পবোধ থাকতে হবে, এই হচ্ছে বিষয়। তো মেজরটা বাজাই আবার, এটা কিন্তু শুনতে অনেক ভালো লাগলো। আবার যদি একটু সুর তুলি, শুনতে ভালো লাগলো। এটাই হচ্ছে মানে সারা পৃথিবীর সবাই এটাকে, মানে আমরা সবাই পপুলার হিসেবে জানি, মানে সর্বজন গ্রাহ্য এই স্কেলটা, মেজর স্কেল, যার নাম সবাই শুনে বলবে বাহ খুব সুন্দর। এই হচ্ছে বিষয়, যার কারণে এটার নাম হচ্ছে মেজর স্কেল, মানে প্রধান স্কেল। এটা এই স্কেল থেকেই আমরা আসলে অন্যান্য স্কেলে কনভার্ট করি, তো এটা আমরা পরে যাব। তো হচ্ছে মেজর স্কেল। আবার দেখে নিই, আমি বাজালাম সি মেজর স্কেল, তাহলে আমার এই ফ্রেডবোর্ডে সি কোথায় আছে
ওটা খুঁজে বের করে তারপর ওই জায়গা থেকে আমার স্টার্ট করতে হবে। এই স্ট্রিং এ সি বের করলাম আমি, এই স্ট্রিং এ সি আছে, খুঁজে বের করতে হবে। আমরা জানি কি এই স্ট্রিং এর নাম কি, ই যদি হয় তাহলে এটা ধরলে কি হবে এফ, কারণ এর পরের নোটটাই হচ্ছে এফ, তারপর এফ শার্প জি, জি শার্প এ, এ শার্প বি, এই যে সি। এই জায়গা থেকে আমি আবার সি বাজাতে পারি, মানে সি মেজর স্কেল। এই হচ্ছে বিষয়। এখন স্কেলটা বিভিন্ন দিকে বাজানো যায়, এইভাবে বাজানো যায় একতারে, এইভাবে বাজানো যায়, আবার এইভাবে বাজানো যায়। আরো অন্যান্য পদ্ধতি আছে, এদিকে বাজানো যায়, এদিকে বাজানো যায়, আবার এরকম বাজানো যায়, আবার লম্বা, মানে এই জন্যই কিন্তু গিটারটা এত মজা, মানে একটা স্কেল বিভিন্ন দিকে বাজানো যায়, বিভিন্ন ফ্লেভার আনা যায়, মানে গ্রামাটিক্যালি ঠিক থাকে, নোট একই বাজে, বাট বিভিন্ন ফ্লেভার সৃষ্টি হয়। এটা কিন্তু গিটারের মানে একটা অন্যরকম মজা, যেটা আসলে কিবোর্ডে সম্ভব না, কারণ কিবোর্ডে একটা স্কেল একদিকেই বাজানো যায়, বাম থেকে ডানে, সারে গামা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, বাম থেকে ডানে বাজাতে হয়, একটা ফ্লেভারই আসে। বাট কিবোর্ডের চেয়ে গিটারের এই একটা বড় পার্থক্য যে একটা স্কেল বিভিন্ন দিকে, একটা মেজর স্কেল বিভিন্ন দিকে বাজানো যায়, লম্বা লম্বি বাজানো যায়, উপরে নিচে, আবার এই দিকে বাজানো যায়, আবার এদিকেও বাজানো যায়, আরো আরো পদ্ধতি আছে, মানে বিভিন্ন দিকে বাজানো যায়। এই জন্য কিন্তু আসলে মানে মজাটা অনেক বেশি হয় গিটারে। তো এটা আমরা আস্তে ধীরে আরো যাব, যখন আরেকটু অ্যাডভান্সের দিকে যাব তখন যাব। তো আপাতত আমাদের এটাই হচ্ছে বিষয় যে মেজর স্কেলটা আমাদের শিখতে হবে। আবার কিবোর্ডের চেয়ে কিন্তু গিটারটা একটা দিক দিয়ে আবার আর একটু সহজ আমি বলবো, কারণ একটা স্কেল যদি আমি শিখি, ওই সেম ফিঙ্গারিং করে কিন্তু আমরা 12টা মেজর স্কেলই, বাদ বাকি যে 11টা মেজর স্কেল থাকলো, সেম জিনিসটা অ্যাপ্লাই করে করতে পারবো। এটা একটা সুবিধা আছে আবার, যেটা কিবোর্ডে মানে 12টা স্কেলের জন্য 12 রকমের ফিঙ্গারিং, এটা কিন্তু বেশ বেশ কষ্টদায়ক বলা চলে। কিন্তু গিটারের ক্ষেত্রে আবার এটা একটু হালকা সুবিধা আছে। যেমন আমি যদি একটা ফিঙ্গারিং শিখি, একটা স্কেল, এটা হচ্ছে সি মেজর, আমি যদি সি থেকে স্টার্ট না করে একটা বাড়িয়ে দেই সি শার্প থেকে, সেম জিনিসটাই যদি বাজাই, সেম ফিঙ্গারিং, জাস্ট জায়গাটা আলাদা, একটা বাড়িয়ে দিয়েছি, সি শার্প মেজর স্কেল হয়ে গেছে। আবার যদি এই জায়গা থেকে শুরু করতাম, ডি মেজর স্কেল, ডি শার্প মেজর স্কেল, ই মেজর স্কেল, সেম ফিঙ্গারিং এ। এটা হচ্ছে গিটারের সুবিধা। তো এই হচ্ছে বিষয়। আমি আগামী ক্লাসে যদি আপনাদের সাড়া বা সহযোগিতা যদি পাই, তাহলে আমি আগামী ক্লাসে আরো অ্যাডভান্স কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন কর্ড জিনিসটা কি, বা কর্ড কোন জায়গা থেকে আসলো। আসলে বাংলাদেশি গানে বা ইন্ডিয়ান গানে বা ইন্ডিয়া উপমহাদেশীয় যাকে বলি আমরা, যেমন আগে তো বাংলাদেশ পাকিস্তান এগুলা সব একই দেশভুক্ত ছিল। তো আমরা তো স্বাধীনতা লাভ করেছি, মানে এই না যে আমাদের সংস্কৃতিও মানে ফুল পরিবর্তিত হয়ে গেছে। যেমন আমাদের গানগুলা আর ইন্ডিয়ান গানগুলা শুনলে কিন্তু মানে কাছাকাছি মনে হয়, কারণ কি সংস্কৃতি প্রায় কাছাকাছি বলা চলে। তো যার কারণে ইন্ডিয়ান গান বলেন বা পাকিস্তানি গান বা বাংলাদেশি গান মানে বা নেপালি গান, মানে সব কাছাকাছি। এই হচ্ছে বিষয়। তো যেটা বলছিলাম, আপনার কর্ড, ইন্ডিয়া অধ্যুষিত দেশগুলোতে কিন্তু কর্ডের ব্যবহার 30-40 বছর বা 50 বছর আগেও ছিল না, বা 20-30 বছর আগেও ছিল না। এটা সম্পূর্ণ একটা পাশ্চাত্য ধারণা, মানে পশ্চিমা দেশগুলা থেকে আসছে, যাকে আমরা ওয়েস্টার্ন দেশ বলি। তো এটা বাংলাদেশে বা ইন্ডিয়াতে এখন বেশ পপুলার কর্ড ওয়াইজ গান করা।
বা হারমোনি ভিত্তিক যাকে আমরা বলি, কর্ড ওয়াইজ গান কিন্তু এখন প্রচুর পরিমাণে হচ্ছে। মানে যে কোনো গান এখন নামলেই বলা চলে যে এটা কর্ড ওয়াইজ গান, কর্ড ছাড়া যেন গানই হচ্ছে না। কিন্তু নজরুল এর গানগুলা শুনলে অনেক জটিল স্বর ইউজ করেছে নজরুল, আর ওই গানগুলা কিন্তু আসলে কর্ড ওয়াইজ না, বা কর্ড ওয়াইজ হলেও উনি যখন এই গানগুলা বেঁধেছে তখন কর্ড ওয়াইজ বাঁধেনি, এটা বলতে পারি। এখন হয়তোবা আমরা সেগুলোকে কর্ডে আনার চেষ্টা করছি বা কর্ড ওয়াইজ হয়তো বা গান গাচ্ছিও কম বেশি, কিন্তু উনি যখন বেঁধেছেন গানটা, ওটা কিন্তু কর্ড ওয়াইজ উনি বাঁধেননি। উনি সুর, মানে যেদিকে তার মন যাচ্ছে সুরটা, সেদিকে সেই অনুযায়ী তিনি বেঁধেছেন গানটা। যার কারণে মানে নজরুলের গানগুলো আসলে কর্ড ওয়াইজ করাটা বেশ কঠিন, এটা অনেক বড় বড় গিটারিস্টরাও মানে। এই হচ্ছে বিষয়। তো ওটা আমরা আর পরবর্তী কোনো ক্লাসে হয়তো বা আরেকটু আলোচনা করব। এই হচ্ছে বিষয়। তো কর্ড আজকে একটু আলোচনা করে নিই যে কর্ড জিনিসটা কি আসলে। কর্ড হচ্ছে কি, মানে একটা স্কেলে যে কয়েকটা নোট থাকে, ওই নোটগুলায় কয়েকটা নোট একসাথে বাজানো আর কি। যেমন আমি সারেগামা যখন করলাম, একটা স্ট্রোকে কিন্তু একটা নোটই বেজেছে, যেমন সা রে গা, একটা নোট একটা স্ট্রোকে বেজেছে আলাদা আলাদা ভাবে। কিন্তু কর্ড ওয়াইজ যখন বাজাবো, যখন কর্ড বাজাবো, তখন একটা স্ট্রোকে তিনটা, আপাতত বলি যে তিনটা নোট একসাথে বাজাতে হবে, বা তিনটার বেশিও বাজালে কর্ড হবে না যে তা না। মানে আপাতত ধরে রাখি যে তিনটা নোট একত্রে বাজলে সেটাকে আমরা কর্ড বলি। এখন কর্ড গঠন করার কিছু নিয়ম আছে, যেমন সা গা পা, যে কোনো একটা স্কেলে সা গা পা এই তিনটা একসাথে বাজায়, মানে বাজিয়ে কর্ড মানে বানাতে হয় আর কি। তো আমি যখন কর্ডের একটা দিব, টিউটোরিয়াল দিব, তখন আমি জিনিসটা আরো ফ্রেশ ভাবে ক্লিয়ার করব। আজকে আর কর্ড বলবো না। তো আপাতত এইটুকুই থাকলো। আগে আপনারা স্কেল বা ক্রোমাটিক স্কেল এগুলো একটু বোঝেন, বা যদি না বুঝতে পারেন তাহলে আমাকে একটু কমেন্টে জানান। তারপর আমি আগামী ক্লাসে এটা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে।